নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গণভোট কবে হবে তা নিয়ে জামাত ও বিএনপিকে কুতর্ক না করার আহ্বান জানান এই এনসিপি নেতা। ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে, দেশবাসীর মধ্যে আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে জায়গা থেকে সরে আসে সেটাও আমরা ভেবে দেখব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির সম্মতির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আজকে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন এনসিপির একটি প্রতিনিধি দল। এখানে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং দীর্ঘ সময় বৈঠক শেষে আমাদেরকে তিনি জানিয়েছেন মানে একাধিকবার আলোচনা। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানে ছিল, তবে অবশেষে তারা শাপলা কলির বিষয়ে একমত হয়েছে বা তারা রাজি হয়েছে এবং এনসিপিও তাই তালিকায় এটি রেখেছে। সুতরাং আপাতত প্রতীক নিয়ে যে নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটা শেষ হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে তিনি আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এর মধ্যে ছিল যে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে তারা সন্তুষ্ট কিনা এমনটি জিজ্ঞেস করেছিলাম। বর্তমানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তারা খুব একটা সন্তুষ্ট না, তবে আগামীতে লেভেল প্লেইং ফিল্ড সুন্দর করার যথেষ্ট সুযোগ আছে বলে তিনি মনে করেন। এছাড়া প্রশ্ন করা হয়েছিল যে এনসিপি কোনো দলের সাথে জোটে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন আপাতত তারা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তবে জোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সেটা বিএনপির সাথে যাবে নাকি জামাত ইসলামের সাথে যাবে সেক্ষেত্রে তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। তবে আপাতত সব আসনেই প্রস্তুতি নিচ্ছে তারা। এই মুহূর্তে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে যুক্ত হচ্ছেন ইসি সচিব, সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। না শুরু করতে পারি। আমার সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে 31শে অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। I repeat, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382। 6,47,60,382
47,60,382 আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772 6,28,50,772 আর মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি 19,09,610 জনা 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে কথা বলছিলেন সহকারী নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে তাহলে কোন ম্যান্ডেটে নির্বাচন দিবে। সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত দ্বীপ জেলার মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলার প্রাকৃতিক সম্পদ গ্যাস কাজে লাগিয়ে শিল্প কারখানা গড়ে তোলা এবং স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন করা। এনসিপি ভোলাবাসীর দাবির প্রতি শ্রদ্ধাশীল। এ সময় বক্তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের রাজধানীর পর ভোলার সবচেয়ে বেশি নিহত হয়েছে। জামাতে ইসলামী এবং বিএনপি তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের তৃণমূলের যে নেতা কর্মীরা আপনাদের জন্য রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের দিকে তাকায়া আপনারা তাদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেন। আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাইয়া তাদের যে রক্ত, তাদের যে ত্যাগ, পরিবার ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া জীবন দিয়েছে, ইলিয়াস আলীরা গুম হয়েছে, কখনোই আর পরিবারে ফিরবে না। আমাদের সুমন ভাইয়ের মা কখনো সুমন ভাইকে ফিরে পাবে না। অসংখ্য মানুষ গুম হয়েছে, তাদের দিকে তাকিয়ে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটির প্রতি সম্মান জানিয়ে চলেন আমরা বাংলাদেশটাকে একসাথে বিনির্মাণ করি। আমাদের রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। এজন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছে। গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে, একটি হবে না, এটা তারা মানবে না। দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উন্নয়নে জেলা প্রশাসনের গঠিত তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর হাতে 10 লাখ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সনদের স্বাক্ষর, এটা জুলাই গণঅভ্যুত্থানের একটা স্বীকৃতি, প্রথম অর্জন। দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের একটা সংবিধান আদেশ কথা আমরা বলেছি, সেটা সরকার জারি করবে। আর এটা বাস্তবায়নের জন্য হচ্ছে গণভোট মাধ্যমে যদি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তি অর্জিত না হয় তাহলে এটার কিন্তু কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য অবশ্যই গণভোট আগে আয়োজন করতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার মাজার এলাকা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে প্রায় 2:30টার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়াল ঘরে ঢুকে একটি সংঘবদ্ধ দল। এক পর্যায়ে গরুগুলো পিকআপে তোলার সময় টের পায় স্থানীয়রা। এ সময় তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গল এবং পরে পুকুরে লাফ দেয় তারা। এক পর্যায়ে তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে আহত অপরজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। খবর পেয়ে জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জামালপুরের মাদারগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে ওঠে বৈশাখী নামের শিশুর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার হলো। গত শুক্রবার ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় ৫ শিশু। পরে হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও মরিয়ম মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের 4 জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন নিহত হয়েছে এবং 3 জন চিকিৎসাধীন রয়েছে। নিহত ব্যক্তির নাম শিপন মিয়া। পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজারের সামনে একটি হোটেলে এলাকার মোন্নাফ মিয়ার ছেলে শিপন মিয়া আড্ডা দিচ্ছিলেন। ওই সময় একদল অস্ত্রধারী লোক হোটেলটিতে গুলি চালালে শিপন মিয়া এবং হোটেলের 2 কর্মচারী গুলিবিদ্ধ হন। শিপন গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে মোন্নাফ মিয়ার নেতৃত্বে স্থানীয় ইমরান হোসেন মাস্টারের অফিসে সশস্ত্র লোকজন হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে ইমরান মাস্টার গুলিবিদ্ধ হন। সিলেট ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে একাধিক কর্মসূচি পালনের পর এবার সিলেটের বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে কোর্ট পয়েন্টে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। সকাল থেকে সামাজিক, রাজনীতিবিদ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়ন বঞ্চিত সিলেট বরাবরই উপেক্ষিত। সরকার দেশের অন্য বিভাগে যে পরিমাণ টাকা বরাদ্দ দিয়ে আসছে সেই পরিমাণ সিলেটকে দেওয়া হচ্ছে না। এ কারণেই এবার গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উন্নয়ন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যা দেবার 15 দিন আগে দিয়েছি, আজকে সেই বার্তার বাস্তব সমাধান চাই। এই সমাধান না হওয়া পর্যন্ত এক দাবি, আমরা এখান থেকে সরে যাব না। সরকার এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে এর পরিণাম সরকারের জন্য ভালো হবে না। সমস্ত বিশ্ব জুড়ে সিলেটিরা যে যেখানে আছেন সেখানে আন্দোলন গড়ে উঠবে। দুধের মূল্য বৃদ্ধি করা সহ 6 দফা দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহাদাতপুরের সমবায় খামারিরা। সকাল থেকে সমবায়ীরা তাদের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্ক ভিটায় সরবরাহ করেনি। তাদের উৎপাদিত দুধ খামারিরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, ক্রমাগতভাবে গোখাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্ক ভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্ক ভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে 48 থেকে 50 টাকার মধ্যে। মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম 60 টাকা করার দাবি জানায় সমবায় খামারিরা। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে কবির মিট এর মালিক আব্দুল কাদেরকে 30,000 টাকা জরিমানা ও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে মাংস ব্যবসায়ী সমিতির সদস্যরা নিম্নমানের ছাগলের 30 কেজি মাংস সহ অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে পৌরসভা ও প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি কর্মকর্তারা মাংস পরীক্ষা করে তা অখাদ্য ঘোষণা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম খাদ্য নিরাপত্তা আইনের 45 ধারায় 30,000 টাকা জরিমানা ও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত প্রায় 30 কেজি মাংস জনসম্মুখে ধ্বংস করা হয়। দেশ বিদেশে ছড়িয়ে আছে চট্টগ্রামের শুটকির খ্যাতি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষা বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট ও জুলধা এলাকার শুটকি পলিগুলো এখন দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র।
বঙ্গোপসাগরের কুতুবদিয়া, কক্সবাজার ও টেকনাফ উপকূল থেকে সংগৃহীত মাছ নৌপথে এনে কর্ণফুলীর তীরে শুকানো হয়। সস্তা শ্রমিক ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দিন দিন বিস্তৃত হচ্ছে এই শুটকির শিল্প। রোদে শুকানো হয় সারি সারি কাঁচা মাছ, তৈরি হয় লইটা, ছুরি, ফাইসা, হাঙ্গর, পোপা, চাঁদা, কোরাল ও ফ্লাইং ফিশ সহ নানা জাতের শুটকি। এর মধ্যে লাক্ষা ও রূপচাঁদা শুটকি সবচেয়ে দামি ও চাহিদা সম্পন্ন। শীত মৌসুমে ব্যস্ত সময় কাটে শ্রমিকদের। গাজীপুরের শ্রীপুরে একটি স্বর্ণের দোকানে দিন দুপুরে লুটপাটের ঘটনা ঘটেছে। দোকানের শাটারের তালা কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে। এই ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তালা কাটার বিশেষ যন্ত্র গ্রাইন্ডিং মেশিন দিয়ে যুবকরা শাটারের তালা কেটে দোকানে ঢুকে এই লুটের ঘটনা ঘটায়। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরে এই তাদের মাল সামানাদারি করছে সুব্রত আর ওই পায়েল। 10:30টার দিকে আমার কাছে একটা ফোন করছে যে পায়েল সরকার, সে আইসা এই সাইনবোর্ড মাইনবোর্ড যা আছে পোলাপান নিয়ে সাইনবোর্ড সব ভাঙছে। ভাঙার পরে পোলাপান নিয়ে আসে গ্যান্ডিং মেশিন, বেশি অস্ত্রমস্ত্র নিয়ে আইসা সে প্রায় 50-60 জন লোক নিয়ে আসা 2 সাইড গ্রাউন্ড করে দোকানপাট সব বদ্ধ হয়ে গেছে। সাথে আশেপাশে দোকানপাট সব বদ্ধ হয়ে আমার গ্যান্ডিং মেশিনটা আমার সব কাইটা আমার ভিতরে সিন্ধুক এবং আমার স্বর্ণ অলঙ্কার যা ছিল তারা সাথে সুব্রত এবং তারা মিলে আমার সব নিয়ে গেছে। গতকালকে সুব্রত ব্যবহৃত লোকজন নিয়ে আসে আমার ঘরের ব্যবহৃত তারা কাটিয়া আমার বাড়িতে মাল সামানা যা ছিল। সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গৌরাঙ্গ উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা। দিনাজপুরে ফুলবাড়িতে অসময়ে টানা বৃষ্টিতে কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। টানা বর্ষণে জেলা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে রোপা আমন ধান, আগাম, আলু ও বিভিন্ন মৌসুমী সবজির ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমিতে ধান গাছ লুটিয়ে পড়েছে, আর বীজতলা ও সবজি ক্ষেতে পানি জমে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানান, এ সময় ধান কাটার প্রস্তুতি চলে, কিন্তু হঠাৎ করে হওয়া টানা বৃষ্টিতে শুধু ফসল নয়, কৃষকদের মনেও নেমে এসেছে হতাশা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল ইসলামের সভাপতিত্বে 3850 জন কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত হাসিবুর রহমান। এছাড়াও অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার এম মোবারক আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মাদারীপুরে যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। শনিবার মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় ঘটনা ঘটে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়ায় ধান, আলু, ভুট্টা সহ বিভিন্ন কৃষিপণ্যের সমস্যা সমাধান ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে বিশেষ কর্মশালা হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারা দেশের প্রায় 800 জন কৃষি পরিবেশক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শফিরুল ইসলাম শাফি। দিনব্যাপী এই সম্মেলনে মাঠ পর্যায়ে নানা অভিজ্ঞতা ও কৃষকদের সমস্যার সমাধান নিয়ে মতবিনিময় করেন। শেষে রাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
পাবনায় বিদেশ থেকে আসা দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কিছু কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার পাবনা সার্কিট হাউসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত মাংস বন্টন করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। বিষয়টি সঠিক নয় বলে অভিমত ব্যক্ত করেন পাবনা কালেক্টরেট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক। হ্যাঁ, ওই যে বিতরণের সময় তাৎক্ষণিক কিছু লোকজন জড়ো হয়েছিল, ওদের মাঝে বিতরণ করা হয়। এই মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারের সময় 9 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। নোয়াখালীর হাতিয়া থানার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা বিশেষ অভিযান চালায়। তল্লাশিতে 3টি বোট থেকে মায়ানমারের পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 14,28,000 টাকার মূল্যের 1,194 বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত 3টি বোট সহ 9 জন পাচারকারীকে আটক করা হয়। পটুয়াখালী বাউফলে 20 পিস ইয়াবা সহ 2 জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে পৌর শহরের বকুলতরা সড়ক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর নাম সোহাগ খান। বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, গ্রেফতারকৃতদের সাথে বড় একটি গ্যাং জড়িত, তাদের ধরার চেষ্টা চলছে। ভোলার চরফেশনে তামিম নামের এক মাদ্রাসার ছাত্রকে রাতের আধারে হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। রাতে উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বর্তমানে সে চরফেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বজনরা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে তাকে ডোবায় ফেলা হয়। এই ঘটনায় সকালে আবু বক্করপুর আমিনা ইসলামিয়া কামিল MA মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছেন। দিনাজপুরের পার্বতীপুরে এক ভারতীয় নাগরিক সহ 8 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রামপুর ইউনিয়ন থেকে তনু সরকার নামে ওই ভারতীয় নাগরিক ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে 6 জন এবং নিয়মিত মামলায় 2 জনকে আটক করা হয়। দুপুরে তাদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা যুবদল। দুপুরে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এই আনন্দ শোভাযাত্রা করা হয়। এ সময় ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন, যুবদল নেতা আক্তার হোসেন, মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশী উপজেলা যুবদলের আহ্বায়ক FM শাহ আলমের উদ্যোগে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ হয়েছে। উপজেলার 8 ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা যুব সমাবেশে যোগ দিতে র্যালি ও ব্যানার হাতে তারাশ খেলার মাঠে জামাত হয়েছেন। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক FM শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 71-এ পরাজিত শক্তি ও তাদের দোসররা গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ATM আব্দুল বারী ডানি। গতকাল নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতে 31 দফা বাস্তবায়নে এক গণসংযোগ কর্মসূচিতে লিফলেট বিতরণে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ হয়েছে। শনিবার জিনতপুর হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি MA মান্নান, জিনতপুর বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সভাপতিত্বে
সাধারণ সম্পাদক বদিউল আলম আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ অনেকে। মুন্সিগঞ্জের শ্রীনগরে কৃষক সমাবেশ ও প্রান্তিক শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় কৃষক সমাবেশ ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরিয়াল বিলের কৃষক হেলাল উদ্দিন ব্যাপারী। গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে গ্রামের প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষদের নিয়ে গ্রাম্য বৈঠক হয়েছে। শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের উজিল্যাব এলাকায় এই গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম. রুহুল আমিন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, নির্বাচন এলেই বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। এবারও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ঘরে ঘরে জনে জনে কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নেও ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়া শহরে মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। দুপুরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে শহরে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এর আগে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ হয়েছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় কর্মী সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী দপদপিয়া ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নলছিটির শেখ নিয়ামুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হেলাল উদ্দিন। মানিকগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধিত আইন প্রতিপালনের বিষয়ে ইট ভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ইট পোড়ানো মৌসুম উপলক্ষে এই মতবিনিময় সভা হয়। সভায় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি ইস্তিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহেশপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সারওয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে কক্সবাজারে নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে 2024-25 অর্থ বছরের আওতায় জেলার 14টি যুব সংগঠনকে 7,25,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। সভা সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স তৃতীয় বর্ষ 2021-22 সেশনের ফর্ম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ফর্ম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফর্ম পূরণের ফি কমানোর দাবি জানান তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে।
নড়াইলে লোহাগড়া উপজেলার ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। লোহাগড়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়। এ সময় সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান হায়াত, মাই টিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আর অনেক উপস্থিত ছিলেন। বরিশালের আঘুলছড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা BRDP চেয়ারম্যান আক্তারুজ্জামান, সমবায়ী ফিরোজুর রহমান খান লালু, বিমল মল্লিক সহ অন্যান্যরা। সাগররুনি হত্যা সহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। আজ কক্সবাজার প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে গণতন্ত্র টেকসই হবে না। গঠনমূলক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে ওয়েজ বোর্ডের যথাযথ বাস্তবায়ন করে সাংবাদিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ। সাগররুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক SM ফরহাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন দ্রুত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণে কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। বক্তারা অভিযোগ করেন, কিছু ষড়যন্ত্রকারী তাদের প্রভাব বজায় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল অফিসকে প্রভাবিত করে হাইকোর্টের রুলের বিরুদ্ধে আপিল করে নির্বাচন স্থগিত করেছে। এ সময় ব্যবসায়ীরা নির্বাচন বানচালকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন এবং 15 দিনের মধ্যে রুল নিষ্পত্তি করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্ত UNO পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়। চরবাসীর জীবনমান উন্নয়ন, স্থায়ী সমাধান ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে দুধকুমার নদীর ভাঙন প্রতিরোধ ও খাদ্যের দাবিতে সদর উপজেলার ঘাখাদহ ইউনিয়নের খারুয়ারপাড় সবুজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন প্রায় 5 শতাধিক ভাঙন কবলিত মানুষ। বক্তারা নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং চরের মানুষের জন্য খাদ্য সহায়তা ও কর্মসংস্থানের দাবি জানান। কর্মসংস্থান, শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী অধিকার কর্মীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি ও অধিকার কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, স্থানীয় নিয়োগ নীতিমালা প্রণয়ন করে কর্মক্ষেত্রের প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। গ্র্যাজুয়েট প্রতিবন্ধীদের জন্য বিশেষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।
পাবনা জেলায় প্রিপেড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী জনসাধারণ। দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসেন, মাসুদ পারভেজ, ওবায়দুল হোসেন ও জাবেদ রহমান। বক্তারা বলেন, জেলার সকল প্রিপেড মিটার সংযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ফরিদপুরে ভাঙ্গায় বিনামূল্যে ২,০০০ রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত চক্ষু চিকিৎসা সেবায় রোগীদের চোখের যাবতীয় পরীক্ষা, ছানি অপারেশন সহ চশমা এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর পৃষ্ঠপোষকতায় ও লায়ন খন্দকার শহীদুল ইসলামের সঞ্চালনায় নির্বাহী পরিচালক গোলাম মর্তুজা খান, সংগঠনের লায়ন নুরু মিয়া, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষে আরও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রাঙ্গামাটির কাপ্তায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়েছে। দিনব্যাপী পৃথকভাবে ২ নং রায়খালী ইউনিয়নের ডলুইছড়ি বৌদ্ধবিহার এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি মহাজনপাড়া ক্যাকম্যাক রাদানা বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হয় এ দানোৎসব। সকাল থেকে শুরু হয় ফুল পূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সমবেত প্রার্থনা ও বিভিন্ন দান অনুষ্ঠান। ডলুইছড়ি বিহারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ তিশা মহাথেরো এবং প্রধান অতিথি তদন্ত পামক্ষা মহাথেরো। রোভার স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গাজীপুরের অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের ৬ জন রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের যাত্রা শুরু করেছে। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের যাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ হোসেন ভুইয়া। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, গাজীপুর জেলা রোভারের সম্পাদক অধ্যাপক রবিউল আওয়াল, প্রাক্তন জাতীয় উপকমিশনার বীর মোহাম্মদ ফারুক, জেলা রোভার স্কাউট লিডার শামীম আহসান উপস্থিত ছিলেন।